সুজয় আর স্নেহা একই কলেজে পড়ে, দুজনেই ইতিহাসে অনার্স। সুজয় ঠিকমতো কলেজে না আসায় স্নেহার সাথে ওর সেভাবে পরিচয় ছিল না, কিন্তু আলাপটা হয় একটা প্রজেক্টের মাধ্যমে। কলেজের ইতিহাসের প্রফেসর প্রজেক্টের খাতিরে 3টে গ্রুপ ভাগ করেন, আর সেখানে সুজয় আর স্নেহার একই প্রজেক্ট হওয়ায় ওরা একসাথেই প্রজেক্টটা করবে বলে ঠিক করে। এরপর ধীরে ধীরে ওদের মধ্যে আলাপ ও ঘনিষ্ঠতা বেড়ে যায়। ওরা একদিন সন্ধ্যায় গঙ্গার ধারে বসে গল্প করছিল। গঙ্গার ধারের শান্ত হাওয়া আর ধীর গতিতে নদীর বয়ে চলার মতো সুন্দর দৃশ্য আর নিরিবিলি শান্ত জায়গা অন্য কোথাও পাওয়া যাবে না। এটা জেনেই ওরা গঙ্গার ধারে এসে বসে। সুজয় বলল, এই প্রজেক্টের ব্যাপারটা কি করবি বলতো? কি করব সেটাই তো ভাবছি। কি করা যায় বলতো? তুই কিছু ভাবলি? কোনো একটা ঐতিহাসিক জায়গাতে গিয়ে সেখানকার ইতিহাসটা তুলে ধরতে বলেছেন প্রফেসর। কি তাই তো? হ্যাঁ তাই, কিন্তু যাবিটা কোথায়? সেটাই ভাবছি। আর তাছাড়া সময়ও তো ফুরিয়ে এসেছে। আজ শনিবার, মঙ্গলবার প্রজেক্ট জমা নেওয়ার শেষ তারিখ। হ্যাঁ, হাতে মাত্র 2টো দিন, রবি আর সোম। যা করার এর মধ্যেই করতে হবে। ভাব ভাব কোথায় যাওয়া যায় ভাব, তাহলে কালই বেরিয়ে পড়বো। আশেপাশের মধ্যে মুর্শিদাবাদটাই ভালো জায়গা। হ্যাঁ, কিন্তু সেটা তো কমন প্লেস হয়ে যাবে। নতুন কোনো একটা জায়গায় গেলে বেশ ভালো হবে, বুঝলি? যেটার অভিজ্ঞতাটা ওই প্রজেক্টে লেখা যাবে, যেটা দেখে প্রফেসরও খুশি হবে। নতুন জায়গা? কিন্তু কোথায় যাবি? আচ্ছা, আমায় ভাবতে দে। সুজয় আর কিচ্ছু বলে না। স্নেহা ভাবতে থাকে। এদিকে ধীরে ধীরে সন্ধ্যের অন্ধকারটা একটু একটু করে গাঢ় হয়ে এসেছে। সেই অন্ধকারের সাথে পাল্লা দিয়ে গঙ্গার স্রোতটাও বয়ে চলেছে। গঙ্গার পাড়ের একটা ঠান্ডা হাওয়া এসে ওদের দুজনের মনকে ফুরফুরে করে তুলছে। বেশ সুন্দর লাগছে ওদের দুজনেরই। সুজয় গঙ্গার দিকে তাকিয়েছিল, হঠাৎ ওর কি মনে হতে পাশ ফিরে দেখল, আর দেখল ওদের থেকে খানিকটা দূরে একজন মহিলা বসে আছে। আর সেই মহিলা সুজয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। সে মহিলার মুখটা সাদা ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে যেন বহুদিন তাকে বরফের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর চোখ দুটো পুরো সাদা ধবধবে, মনেহীন রক্তশূন্য সেই মুখ যে কোনো জীবিত মানুষের নয় তা সুজয় দেখেই বুঝতে পেরে যায়। ওর বুকটা ছ্যাঁত করে কেঁপে ওঠে, শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। সুজয় ভয় পেয়ে যায়, কিন্তু মহিলাটা সেই একইভাবে ভাবলেশহীন ভয়ঙ্কর মুখ নিয়ে সুজয়ের দিকে তাকিয়ে থাকে। ভয়তে সুজয়ের মনে হয় একটু আগেও গঙ্গার পাড়ের বয়ে চলা হাওয়াটা এখন থেমে গিয়েছে কারোর অদৃশ্য আদেশে। কারণ শত চেষ্টা করেও সুজয় নিঃশ্বাস নিতে পারছে না। আতঙ্কে ওর হৃদস্পন্দনও থেমে গিয়েছে। সুজয় ভাবে, তাহলে কি এখনো মরে যাবে? এই ভর সন্ধ্যাবেলায় নিজের সব থেকে কাছের মানুষের সামনে ওকে মরে যেতে হবে? এতক্ষণ যে মহিলাটা ওদের থেকে একটু দূরে বসেছিল, এবার সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে একটু একটু করে ওর দিকে এগিয়ে আসছে। মহিলার গোটা শরীরটা একটা কালো চাদরে ঢাকা, আর সেই চাদরের একটি ফাঁক থেকে বেরিয়ে রয়েছে একটি হাত। সে হাতের রং সাদা ফ্যাকাশে। সে হাতের নখগুলো এতটাই বড় যে চাইলেই নিমেষের মধ্যে যে কোনো মানুষের চোখ দুটোকে খোবলে বার করে আনা যায়। তাহলে কি মহিলাটি ওকে মারতে আসছে? হয়তো মহিলাটি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। এবার ভয়তে সুজয় আর থাকতে না পেরে স্নেহাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বার হয় না। ও আবারও চেষ্টা করে স্নেহাকে ডাকার, কিন্তু পারে না। সুজয় মনে মনে বলল, কিন্তু 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 স্নেহা আমাকে বাঁচানোর চেষ্টা করছে না কেন? ও কি তাহলে দেখতে পাচ্ছে না আমাকে? নাকি নাকি গোটা পৃথিবীটাই কোনো একটা জাদু বলে স্তব্ধ হয়ে গিয়েছে? স্নেহা, স্নেহা, একবার তোর পিছনে দেখ। ওই 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 ভয়াবহ মহিলাটা প্রায় চলে এসেছে। কিন্তু না, এসব কোনো কথাই সুজয়ের মুখ থেকে বার হয় না। সবটাই কেবল ভাবনার মধ্যে রয়ে যায়।
সেই মহিলাটি এবার সুজয়ের সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলেশহীন রক্তশূন্য ফ্যাকাশে মুখটা দেখে ওর দিকে আর তাকিয়ে থাকতে পারে না সুজয়। ও ভয়েতে চোখ বন্ধ করে নেয়। আর তখনই ওর কানে আসে, বাবা, একটু জল হবে? এই কথা শুনে সুজয় ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কোথায় সেই মহিলা। তার জায়গায় রয়েছে একটি বৃদ্ধ মহিলা। মহিলাটি বলল, ও বাবা, একটু জল হবে? সুজয়ের তখনও ঘোর কাটেনি। ওর চোখের সামনে ভেসে উঠছে কেবল সেই ভাবলেশহীন রক্তশূন্য মুখটা। এদিকে সুজয় কোনো উত্তর দিচ্ছে না দেখে মহিলাটি এবার স্নেহাকে বলল, মারে, এত লোকের কাছে জল চাইলুম, কেউ একটু জল দিলে না। সুজয়, এই সুজয়, দেখ তো তোর ব্যাগে জল আছে কিনা। সুজয় আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, ও জল জল, ও না না না, জল তো শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে স্নেহা ওর পার্স থেকে 10টা টাকা বার করে দিতে গেল মহিলাটির হাতে। কিন্তু সেই মহিলা টাকাটা নিল না, উল্টে অদ্ভুত স্বরে বলল, টাকা লাগবে না। টাকা দিয়ে কি করব? টাকার প্রয়োজন এ জীবনে বহু আগেই মিটে গেছে। তা জল কেনার জন্যই তো টাকাটা দিচ্ছি, পাশের দোকান থেকে কিনে নাও। মহিলা বলল, না না, টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি চলি রে, আমি চলি। এরপর সেই মহিলা চলে গেলে সুজয়ের দিকে ফিরে স্নেহা বলল, কতক্ষণ ধরে ডাকছিলাম তোকে, কোনো উত্তর দিলি না। কোন জগতে থাকিস তুই? না মানে মানে আমি মানে আসলে আমি না একটা একটা অদ্ভুত জিনিস দেখলাম। অদ্ভুত জিনিস? তা কি দেখলি শুনি? কথাটা বলতে গিয়ে থেমে যায় সুজয়। একটু আগে দেখা সেই মহিলাটি ওই একই জায়গায় দাঁড়িয়ে ওর দিকে আবার সেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলেশহীন মুখে মহিলাটি ওর দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ করার ইশারা করছে। তাই দেখে সুজয় ভয় পেয়ে যায়, চুপ হয়ে যায়। যেটা বলতে যাচ্ছিল সেটা আর বলতে পারে না। এদিকে সুজয় চুপ হয়ে যাওয়ায় স্নেহা বিরক্ত হয়ে বলে, কি রে, কি হলো বল। না কিছু না। তারপর গলাটা ঝেড়ে এমনভাবে জিজ্ঞেস করলো যেন সব ঠিকই আছে। যাই হোক, তা তুই কোনো জায়গার কথা ভাবতে পারলি? না, কোনো জায়গার কথাই তো মাথায় আসছে না, কি যে করি। তাহলে মুর্শিদাবাদই চল আর কি। স্নেহা কিছু বলার আগেই পেছন থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, এই যে শুনছেন? কথাটা শুনে সুজয় আর স্নেহা দুজনেই পিছন ফিরে দেখল একটি সুন্দরী দেখতে মেয়ে। বয়সই 24-25 হবে, কিন্তু তার শাড়ি পরার ধরন দেখে বোঝা যাচ্ছে বেশ ভদ্র বাড়ির মেয়ে। আর সম্ভবত এই মেয়ে গ্রামে থাকে। খুবই মার্জিত তার শাড়ি পরার ধরন। মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে। কি সুন্দর লাগছে তাকে দেখতে। মেয়েটিকে দেখে সুজয় বলল, আপনি কি আমাদের কিছু বলছেন? মেয়েটি বলল, হ্যাঁ, আসলে আপনাদেরই বলছিলাম। সত্যি বলতে আপনাদের কথাবার্তাগুলো না আমি শুনতে পেয়েছি, আর সেটা শুনে ভাবলাম আপনাদের কাছে এসে আপনাদেরকে বরং একটু সাহায্য করে দিই। সাহায্য? কিরকম সাহায্য? ওই যে আপনারা বলছিলেন না যে একটা ঐতিহাসিক জায়গায় যেতে চান, তো আমার জানা সেই রকম একটা জায়গা কিন্তু আছে। আপনারা চাইলে সেখানে যেতেই পারেন, একবার ঘুরে আসতে পারেন। কিন্তু কোন জায়গা? আসলে এই শহরের থেকে খানিকটা ভেতরে কুসুমপুর বলে একটা গ্রাম আছে। সেখানে একটা ইংরেজ সাহেবের বাংলো আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে এক রাত কাটিয়ে আসতে পারেন। বেশ একটা অভিজ্ঞতা হবে কিন্তু। আর তাছাড়া কথিত আছে
সেটা নাকি ভৌতিক বাংলো। এর আগে যারাই গিয়েছে তারা আর কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। আপনারা যদি ভূতে ভয় না পান তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন। আর যেহেতু ঐতিহাসিক জায়গা, ইংরেজদের আমলে তৈরি বাংলো, তাই আপনাদের প্রজেক্টের ব্যাপারটাও কিন্তু মিটে যাবে। কি কি ভৌতিক বাংলো? আরে ভূত বলে কিছুই হয় না, ওই ওই সব সব গুজব, মানুষের মনের কল্পনা। মেয়েটি গম্ভীর স্বরে বলল, দেখুন, সে আপনি নাই মানতে পারেন, তবে যেটা শোনা যায় সেটাই আপনাকে আমি বললাম। বাকিটা আপনাকে সেখানে পৌঁছে জানতে হবে। হ্যাঁ, সে যাব, কারণ প্রজেক্টের জন্য নতুন একটা ঐতিহাসিক জায়গা দরকার। তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কি যেন বললেন গ্রামটার নাম? কুসুমপুর, রাইট? হ্যাঁ, কুসুমপুর। এতক্ষণ স্নেহা চুপই ছিল। এইবার সে মেয়েটিকে প্রশ্ন করে বসল, কুসুমপুর সে না হয় যাব, কিন্তু একটা কথা বলুন তো, আপনি এই বাড়ির কথা জানলেন কিভাবে? আরে জানবো না আবার, আমার বাড়িও যে ওই গ্রামেই, ওখানেই তো আমি থাকি। ওই একটা দরকারে শহরে এসেছিলাম, তারপরে ভাবলাম ওই গঙ্গার ধার থেকে একটু ঘুরে যাই। আর এখানে এসে আপনাদের মুখে এই কথাগুলো শুনলাম, তখন মনে হলো আপনাদের একটু বলা যায় সেই বাংলোর কথা, তাই বলা আর কি। আপনার বাড়ি ওই গ্রামে? বাহ। কিন্তু আমরা কুসুমপুর যাওয়ার পর থাকবো কোথায়? আর তাছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কি করে হবে? ওখানে গেলেই সব ব্যবস্থা হয়ে যাবে, আপনারা কোনো চিন্তা করবেন না। ওখানকার দেখাশোনা এখন আমাদের পরিবারের দায়িত্বে আছে। আপনি যখন যাবেন আমি বাড়ি পৌঁছে বলে দেব একজনকে, যে সব কিছু গুছিয়ে রেখে দেবে। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি না থাকতেন তাহলে যে কিভাবে প্রজেক্টটা শেষ করতাম, কোন জায়গায় গেলে যে ভালো হবে, সেটাই এখনো অবধি আমরা ঠিক করে উঠতে পারিনি। আপনি আপনি আমাদের সাহায্য করে অনেক বড় উপকার করলেন। আরে না না না, ধন্যবাদের কি আছে, এটা তো আমার কর্তব্য। আপনারা একটা জায়গা খুঁজছিলেন, আর সেই কারণে আপনাদেরকেই তো বলা। আচ্ছা, আমি এবার যাই, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। চলে যাবেন? আচ্ছা, কিন্তু এই রাতে আপনি একা একা বাড়ি ফিরবেন? রাত কোথায়, এখন তো সবে সন্ধ্যা। আর আমার একা যাওয়ার অভ্যাস আছে, তাই আমি একাই যেতে পারবো। তাও একা একটা মেয়ে, কোনো অসুবিধা হয় যদি? মেয়েটি একটু গম্ভীর গলায় বলল, না না, আমার কোনো অসুবিধা হবে না, বললাম না, আমি যেতে পারবো। মেয়েটির কণ্ঠস্বর এভাবে হঠাৎ পাল্টে যাওয়ায় ওরা দুজনেই বেশ অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, মেয়েটি এভাবে কথা বলল কেন? উল্টে আমরা আরও সাহায্যের কথাই বললাম। মনে মনে এই কথাগুলো ভাবলে ওদের দুজনের কেউই কথাটা মুখে প্রকাশ করলো না। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, সাবধানে যাবেন। আর আমরা কালই বেরিয়ে পড়বো কুসুমপুরের উদ্দেশ্যে। আচ্ছা। মেয়েটি এবার চলে গেল। আর তখন স্নেহার মনে পড়ল ইচ্ছা। মেয়েটির নামটাই তো শোনা হলো না। স্নেহা পিছন থেকে মেয়েটিকে জিজ্ঞেস করল, শুনছেন, আপনার নামটাই তো জানা হলো না। মেয়েটি উত্তর দিল, আমার নাম শবরী। এরপর মেয়েটি কেমন অদ্ভুত হাসতে হাসতে দূরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সুজয় বলল, এই শুনছিস? বলছি, মেয়েটা কেমন একটা অদ্ভুত ধরনের না? আর শেষে ওভাবে হাসলো কেন? আমারও মেয়েটাকে কেমন একটু লাগলো। আচ্ছা ছাড়, আমাদের উপকার তো করলো। হ্যাঁ, সেটাই। নে চ, এবার আমরাও উঠি, রাত হতে গেল। চল, আজকে আমি তোকে পৌঁছে দেবো, তারপর নিজের বাড়ি ফিরবো, নাহলে তুই একা একা ফিরতে পারবি না। কোনো
কোনো দরকার নেই, আমি ঠিক একা একা চলে যেতে পারবো, এখনো বেশি রাত্রি হয়নি। তারপর ঘড়ির দিকে তাকিয়ে স্নেহা বলল, সবে 8:30 বাজে, আমি 9টার মধ্যে পৌঁছে যাব, তুই কোনো চিন্তা করিস না। তুই শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা, কাল কখন যাবি? দেখ, আমার মতে তো সকাল সকাল যাওয়াই ভালো। গ্রাম্য এলাকা দিনের বেলা একটু ভালো করে ঘুরে নেওয়া যাবে। তাছাড়া বাড়িটাকেও তো ভালো করে দেখতে হবে নাকি? তা না হলে প্রজেক্টটাই বা লিখবো কি করে? হ্যাঁ, তাহলে আর কি, সকালেই বেরোবো। হ্যাঁ, চ। এই কথা বলে ওরা দুজনেই ওখান থেকে উঠে পড়ল। তারপর গঙ্গার ঘাটকে পেছনে ফেলে রেখে ওরা বাড়ির পথে রওনা দিল। সন্ধ্যা হলেই কলকাতার পথের জ্যামটা যেন বেশি বেড়ে যায়। এখন বাস পাওয়া গেলেও তাতে যে পরিমাণ লোক থাকে তার মধ্যে সিট পাওয়া তো দূর, ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাওয়াই দায়। তার একটা কারণ হয়তো অফিস শেষে সবাই এই সময়টাই বাড়ি ফেরে। এরপর স্নেহাকে একটা বাসে তুলে দিয়ে সুজয় বলল, সাবধানে যাস, বাড়ি ফিরে ফোন করিস কিন্তু। সুজয়ও নিজের বাড়ি ফেরার জন্য একটা বাস ধরল। বাসের মধ্যে খুবই ভিড় ছিল, তবে লোকজন ওঠানামা করার কারণে বাসের শেষের জানালার ধারে একটি সিট দেখতে পেয়ে সুজয় সেটাতে গিয়ে বসল। খানিকক্ষণ ওভাবে বসে থাকার পর হঠাৎ ওর মনে হলো বাসটা স্বাভাবিকের তুলনায় যেন একটু বেশি জোরে চলছে। তারপর জানালা দিয়ে বাইরেটা দেখতে যাবে, অমনি সুজয় ভয় ও আতঙ্কে কেঁপে উঠে একটা আর্তনাদ করে ওঠে, আর তাড়াতাড়ি করে জানালার দিক থেকে মুখটা ফিরিয়ে 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নেয়। সুজয় দেখে বাসের জানালার বাইরে সেই ভয়াবহ রক্তশূন্য ভাবলেশহীন মহিলার মুখ। এক ভয়াবহ দৃষ্টিতে সেই মহিলা সুজয়ের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে সুজয় ভয়তে আর্তনাদ করে ফেলে। এতটাই আচমকা ঘটে ঘটনাটা যে ওর মনেই হয় না বাসটা মাটি থেকে অনেক উঁচুতে, সেখানে ওই মহিলার থাকাটা অসম্ভব। ওদিকে বাসের মধ্যে থাকা বাকি লোকজন সুজয়ের এই আর্তনাদ শুনে অবাক দৃষ্টিতে সুজয়ের দিকে তাকিয়ে থাকে। বাসের কন্ডাক্টর ওর কাছে এসে বলল, ও ভাই, হঠাৎ এভাবে চিৎকার করে উঠলেন কেন? সুজয় মুখ না তুলেই হাতের ইশারা করে জানালার বাইরের দিকে দেখালো। কন্ডাক্টর ভালো করে দেখে নিয়ে বলল, কই, বাইরে তো কিছুই নেই। এই কথা শুনে সুজয় ধীরে ধীরে হাতটা মুখের কাছ থেকে সরিয়ে চোখ খুলে জানালার দিকে তাকিয়ে দেখল, কই, কোথায় সে মহিলা? কেউ তো নেই সেখানে। কন্ডাক্টর বলল, কি হয়েছে নাকি, চিৎকার করলেন কেন? সেই 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 মহিলা, জানলার বাইরে সেই মহিলা ছিল। কোন মহিলা? আপনি কি পাগল নাকি? জানলাটা রাস্তা থেকে কতটা উঁচুতে আপনার খেয়াল আছে? আমি 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 সত্যি বলছি, সেই মহিলা ওখানে 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 ছিল। আমি আমি সত্যি বলছি। আপনি ভুল দেখেছেন, আর না হলে হয়তো চোখটা লেগে এসেছিল আপনার, সেখান থেকে একটা স্বপ্ন দেখেছেন বোধহয়। সুজয় আর কিচ্ছু বলল না। ও দেখলো বাসের ভেতরে থাকা সব লোকগুলো ওর দিকে ব্যঙ্গের দৃষ্টিতে দেখছে, হয়তো ওকে পাগল ভাবছে। তাই আর এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। সুজয় নিজেকে একটু সামলে নিয়ে কন্ডাক্টরকে বলল, তাই তাই হবে হয়তো। আমি আমি মনে হয় ভুল দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এরপর কন্ডাক্টর চলে গেল। সুজয় চুপ করে বসেছিল, কিন্তু আচমকা সুজয় দেখতে পেল ভিড়ের মধ্যে থেকে সেই মুখটা সুজয়ের দিকে সেই একই ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে সুজয়ের বুকটা আবারও কেঁপে ওঠে। তবে সুজয় এবার চিৎকার না করে নিজের চোখ দুটোকে ভালো করে ডলে নিয়ে আবার সেদিকে তাকায়, কিন্তু সেই মহিলাকে আর দেখতে পায় না। সুজয় মনে মনে বলে, ঈশ্বর, কি হচ্ছে আমার সাথে? সুস্থ স্বাভাবিক ভালো জীবনের মাঝে এই বিভীষিকা কোথা থেকে এলো?
কে এই মহিলা? সে এইভাবেই বা কেন বারবার আমার সামনে আসছে? এই বিভীষিকা থেকে মুক্তি দাও আমাকে ঈশ্বর, মুক্তি দাও। এরপর কন্ডাক্টর বলল, ও ভাই, আপনার বাড়ি চলে এসেছে, নেমে পড়ুন। সুজয় কোনো মতে বাস থেকে নেমে বাড়ির দিকে সোজা হাঁটা লাগালো। বাড়ি পৌঁছে স্নেহাকে ফোন করে জেনে নিল ও ঠিকঠাক পৌঁছে গিয়েছে কিনা। তারপর আর দেরি না করে ঘুমিয়ে পড়ল। এরপর পরদিন সকালে সুজয় নিজে তৈরি হয়ে থাকলেও স্নেহা আসতে আসতে অনেক দেরি করে ফেলল। বাড়ি থেকে বেরোতে বেরোতে বেলা 1টা বেজে গেল। তাও সেটা কেবল স্নেহার জন্যে। আসলে মেয়ে মানুষ তো, দেরি তো একটু হয়, ইহার নতুন কি। নারী বরাবরই তার রূপের চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্নেহা সুজয়ের বাড়িতে আসার পর সুজয় ও স্নেহা একসাথে বেরিয়ে পড়ে পৌঁছে যায় বাস স্ট্যান্ডে। তারপর বাসে চড়ে রওনা দেয় কুসুমপুরে। কুসুমপুরে পৌঁছতে পৌঁছতে ওদের বিকেল হয়ে যায়। এর কারণ পথে একবার বাসের টায়ার লিক হয়েছিল, ওখানেই অনেকটা সময় লেগে যায়। এদিকে কুসুমপুর পৌঁছানোর পর বাস আর বেশি দূর অব্দি যায় না। বাসটা ওদেরকে নামিয়ে রেখে নিজের গন্তব্যের দিকে চলে যায়। আর ওরা দুজন বাস থেকে নেমে দেখল একটা বৃদ্ধ লোক পথের মাঝে দাঁড়িয়ে কারো জন্য যেন অপেক্ষা করছে। তারপর ওদেরকে দেখতে পেয়ে লোকটা নিজে থেকে এগিয়ে এসে বলল, আপনারা শহর থেকে এসেছেন তাই তো? সুজয় বলল, হ্যাঁ, আপনি কি? আগে আমি রামলাল, দিদিমণি আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে ওই বাংলোতে নিয়ে যাওয়ার জন্য। কে দিদিমণি? ও আচ্ছা, সবরীর কথা বলছেন? রামলাল বলল, আগে হ্যাঁ বাবু, আপনারা আসুন আমার সাথে। হ্যাঁ, চলুন। এরপর ওরা তিনজন একসাথে চলতে লাগলো। এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না। আকাশটা কেমন গুম মেরে আছে। সারা আকাশ জুড়ে ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। মনে হচ্ছে যেন শত যুগের বিষণ্ণতার ভার সে আর বইতে পারছে না। খানিক পরেই আকাশ ভেঙে অঝোরে বৃষ্টি নামবে। দূর আকাশের বুকের উপর থেকে সারাদিনের ক্লান্ত পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। সেখানেও হয়তো তাদের জন্য কেউ অপেক্ষা করে রয়েছে। তবে এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা ওদের দুজনেরই বেশ প্রিয়। এদিকে আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর। গ্রাম্য জঙ্গলি পথ, পথের আশেপাশে সবুজ ঘাস ও ঝোপঝাড়ের এক অদ্ভুত সৌন্দর্য যা শহরের বুকে দেখা যায় না। জঙ্গলি পথ পেরিয়ে সামনে লোকালয়ে পৌঁছে ওদের চোখে পড়ল কিছু কাঁচা বাড়ি, তবে শহরের মতো এতটা কাছে নয়। একটা বাড়ি থেকে আরেকটি বাড়ির মাঝে বেশ খানিকটা দূরত্ব রয়েছে। পথে দু একজন চাষি তাদের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরছে, তার কারণ আকাশের অবস্থার এরূপ পরিবর্তন। মাঝে একটা গ্রাম্য বাজার চোখে পড়ল, তবে সেটা এখন বন্ধ। তাহলে কেমন লাগছে স্নেহা? বেশ সুন্দর। গ্রামের একটা সতেজ হাওয়া আছে যাতে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। আর শহরের কোলাহলের বাইরে এই এক অদ্ভুত শান্তি। সত্যি তাই। আমার তো মনে হচ্ছে এবার থেকে ছুটি পেলে মাঝে মাঝেই চলে আসবি গ্রামে। তা যা বলেছিস। এরপর খানিকটা যাওয়ার পর ওরা দেখল সামনে একটা প্রকাণ্ড বড় মাঠ, আর তার শেষে দেখা যাচ্ছে গাছপালার মাঝে ঢাকা একটা প্রকাণ্ড ইংরেজি আমলের বাংলো। ওরা মাঠ দিয়ে যেতে লাগলো, আর তখনই আকাশটা একবার গুরুম করে ডেকে উঠল। বাবু, আপনাদের শহরের ওদিকে কি খুব বৃষ্টি হচ্ছে? না না, ওদিকে তো সব ঠিকঠাকই ছিল। এখানে আসার পরেই তো দেখছি আকাশের এরকম অবস্থা। মনে তো হচ্ছে আর একটু পরেই বৃষ্টি নামবে। হ্যাঁ বাবু, তবে আপনাদের একটা কথা বলবো বাবু। দিদি বলেছিল আপনারা সকাল সকাল আসবেন, কিন্তু আপনারা তো অনেক দেরি করে আসলেন। আরে সকাল সকালই আসতাম, কিন্তু ওই যে পথে বাসের টায়ারটা পাঞ্চার হয়ে গেল, অনেক সময় লেগে গেল তারপর সারাতে। রামলাল বলল, আচ্ছা, তবে ওটা টায়ার পাঞ্চার নয় বাবু,
ওটা একটা শুভ বার্তা। শুভ বার্তা মানে? শুভ বার্তা মানে কি? আসলে এই বাংলোতে আপনারা থাকতে রাজি হয়েছেন ঠিকই, তবে এই বাংলো একদমই ভালো নয়, তাই ঈশ্বরও আপনাদের সাবধান করেছে। আপনারা গ্রাম্য লোকেরা তো দেখছি খুব মানেন। শুনুন, এসব ভূত বলে না কিছুই হয় না, এই সবই হচ্ছে ওই মানুষের মনের কল্পনা। মুখে কথা বললেও সুজয় মনে মনে জানে কাল থেকে ওর সাথে অদ্ভুত যে ঘটনাগুলো ঘটছে তার কোনো উত্তর জানা নেই ওর। আপনারা শহুরে মানুষ, সেসব বিশ্বাস নাই করতে পারেন, তবে আমার বলার কথা আমি তাই বললাম, বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। এই কথা বলে রামলাল বেশ রহস্য জড়ানো একটি হাসি হেসে উঠল। সেটা ওরা দুজনে লক্ষ্য করে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু মুখে ওরা কিছুই বলল না। এরপর ওরা হাঁটতে হাঁটতে মাঠ পার করে বাংলোর সামনে এসে দাঁড়ালো। বাংলোর অবস্থা খুবই করুণ। সময়ের সাথে যুদ্ধ করে এখনো নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইংরেজি আমলের এই বাংলো আজ ধ্বংসপ্রাপ্ত। ভগ্নপ্রায় ঝুল বারান্দাটাই তার উদাহরণ। একসময় এই ঝুল বারান্দা, অর্থাৎ আমরা যেটাকে ব্যালকনি বলে বুঝি, সেটাই এই বাংলোর সৌন্দর্য বাড়িয়ে তুলত। তবে এখন সামনের ব্যালকনির খানিকটা অংশ ভাঙা রয়েছে, যদিও তাতে বাড়ির সৌন্দর্য এক ফোঁটাও নষ্ট হয় না। এতক্ষণ ধরে মুগ্ধ দৃষ্টিতে বাংলোর দিকে তাকিয়ে এইসবই ভাবছিল ওরা। ওদের মনের কথা বুঝতে পেরেই রামলাল বলল, আসলে বাবু, এই বাংলো বা বাড়িটা বহুদিনের পুরনো, তাও ধরুন 100-150 বছর হবে। আর তখনকার দিনের ইংরেজদের আমলের বাড়ি বলেই হয়তো সব কিছু তোয়াক্কা না করে এখনো নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুজয় বলল, হ্যাঁ, তাই তো দেখছি। বহুদিনের পুরনো বাংলো হলেও এখনো বেশ মজবুত আছে। হ্যাঁ, সাহেবদের বাড়ি বলেই এখনো টিকে আছে। যখন সাহেব বেঁচে ছিলেন তখন এই গ্রামের লোকেরা এই বাড়িটিকে বলতো হেনরি সাহেবের বাংলো। হেনরি সাহেবের বাংলো, নামটা বেশ ইন্টারেস্টিং তো। তা এখানে হেনরি সাহেব থাকতেন বুঝি? হ্যাঁ বাবু, সেই সাহেবের নাম ছিল লর্ড হেনরি, আর সেই কারণেই এই বাড়ির নাম রটে যায় হেনরি সাহেবের বাংলো। বাহ, কিরে, কি বুঝছিস স্নেহা? প্রজেক্ট কিন্তু এবার জব্বর হবে, কি বলিস? কিন্তু স্নেহা কোনো উত্তর দেয় না। তাই দেখে সুজয় পাশ ফিরে দেখে স্নেহা সেখানে নেই। সুজয় ভয় পেয়ে স্নেহাকে ডাকতে থাকে, স্নেহা, এই স্নেহা, কোথায় গেলি? তখনই স্নেহা উত্তর দেয়, আমি এইখানে, মানে বাংলোর পিছনের দিকে এসেছি। এখানে একটা পুকুর রয়েছে, কি সুন্দর, তুইও এদিকে আয়। সুজয় নিজে নিজেই বলল, সত্যি বাবা, এই একটা মেয়ে হয়েছে। এই না বলে যেখানে সেখানে চলে যাওয়াটা না ওর একটা মানে বড্ড বাজে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। যান বাবু, আপনিও না হয় দেখে আসুন বাড়ির পেছন দিকটা। তবে আকাশের অবস্থা ভালো না। দিদিমণিকে নিয়ে তাড়াতাড়ি ফিরুন, আমি বাংলোর দরজা খুলে ভেতরটা গোছাতে লাগছি। আচ্ছা, বেশ। এরপর সুজয় ঝোপঝাড়ের মাঝ দিয়ে সবুজ বড় বড় আগাছাগুলোকে পারিয়ে যখন বাড়ির পেছন দিকটায় গেল, তখন দেখল স্নেহা পুকুর পাড়ে দাঁড়িয়ে এক মনে জল দেখছে। সুজয় পেছন থেকে চুপি চুপি গিয়ে স্নেহার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, এই সাবধানে, পড়ে যাবি তো। বাবা গো! স্নেহা চমকে গিয়ে বলল, এসব কিন্তু আমার একদম ভালো লাগে না সুজয়, আর একটু হলে তো জলে পড়ে যেতাম। ওভাবে পুকুরের জলের দিকে হাঁ করে দেখলে জলে তো পড়ে যাবি, সেটাই কি স্বাভাবিক না? তাই বলে তুই মজা করবি? সে মজা একটু করতে হয় বৎস,
ওই দেখ, পুকুরের চলটা কত সুন্দর। সেই ছোটবেলায় একবার পিসির বাড়ি ঘুরতে গিয়ে পুকুর দেখেছিলাম, তারপর থেকে আর কোনোদিন তা দেখার সৌভাগ্য হয়নি। ভাগ্যি সেখানে এসেছিলাম, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, এখানে এসে বেশ সুন্দর লাগছে। তার উপর আকাশ এরকম মেঘলা। আসলে জানিস, গ্রামের পরিবেশগুলো না এরকমই সুন্দর হয়। আমরাই বরং শহরে থেকে থেকে গ্রামের সৌন্দর্যের কথাগুলো ভুলে যাই। তা ঠিক বলেছিস। এমন সময় আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি দিতেই স্নেহা এসে সুজয়কে জড়িয়ে ধরল। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? সুজয় এতক্ষণ পুকুরের জলের দিকেই তাকিয়েছিল। এবার হঠাৎ দেখল জলের মধ্যে ভেসে আছে দুটো মৃতদেহ, মহিলার মৃতদেহ। জলে ডুবে থাকার কারণে তাদের শরীর ফুলে গিয়েছে, গায়ের চামড়া সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সুজয় ভয় পেয়ে যায়। ওর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে, শরীরটা কাঁপতে শুরু করে। ভয়তে সুজয় চোখ বন্ধ করে ফেলে, তারপর নিজেকে সামলানোর চেষ্টা করে। কিন্তু স্নেহা বুঝতে পেরে যায় যে সুজয় কাঁপছে। কি হলো রে, তুই হঠাৎ কাঁপছিস কেন? স্নেহা বুঝতে পেরে গেছে জেনে মনে জোর এনে চোখ খুলে পুকুরের জলের দিকে তাকাতেই সেখানে আর কিছুই দেখতে পেল না। তারপর সুজয় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কই কই কিছু না তো। আসলে দেখছিস না, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, হালকা হাওয়া দিচ্ছে, তাই একটু শীত শীত করছে আর কি। ও, এই ব্যাপার। তা চল, বাংলোর ভিতরে চল। এতক্ষণ ওরা খেয়াল করলো যে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গিয়েছে। ওরা দুজনেই বাংলোর সামনে এসে যেই না দরজা খুলে ভেতরে প্রবেশ করতে যাবে, ওরা দেখে রামলাল একটা লণ্ঠন নিজের মুখের সামনে ধরে আছে। ওই ঘন অন্ধকারের মধ্যে আচমকা এমন একটা দৃশ্যে ওরা দুজনেই ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। আর স্নেহা তো একটা আর্তনাদ করে ওঠে। এই সাবধানে দিদিমণি, পড়ে যাবেন যে। আরে আরে কি করছেন কি? আপনার একটুও কাণ্ডজ্ঞান নেই, তাই না? কেন বাবু, আমি কি করলাম? তা এরকম ভর সন্ধেবেলায় দরজার সামনে লণ্ঠন হাতে নিয়ে কে দাঁড়িয়ে থাকে? আসলে বাবু, অন্ধকার হয়ে গিয়েছে দেখে আমি আপনাদের ডাকতে যাচ্ছিলাম, আর তখনই মুখোমুখি হয়ে গেল। আচ্ছা থাক, ওকে আর কিছু বলতে হবে না, চল ভিতরে চল। এরপর ওরা দুজনে ভেতরে প্রবেশ করার পর রামলাল লণ্ঠন নিয়ে মেঝেতে নামিয়ে রেখে বলল, আচ্ছা, এইবার আমি আসি বাবু। সোজা গিয়ে ডান দিকে রান্নাঘর আছে, ওখানে আপনাদের জন্য রান্না করা আছে। আর তারপর পাশের ঘরটায় রাতে আপনারা শোবেন। এই যে লণ্ঠনের আলো, এটাই এখন আপনাদের কাছে একমাত্র সম্বল। সাবধানে থাকবেন, আমি আবার কাল সকালে আসব। আসি মানে? আপনি এখন কোথায় যাবেন? আমার বাড়ি যাব, আমার তো এইটুকুই কাজ। বাড়ি যাবেন? সুজয়ের প্রশ্নের উত্তর না দিয়ে রামলাল চলে গেল, যেটা ওদের দুজনেরই ভালো লাগলো না। ছাড় ওনাকে, চল আমরা বাংলোটা একটু ঘুরে দেখি। ধর, এই অন্ধকারের মধ্যে আর কি ঘুরবো? আচ্ছা নে, লণ্ঠনটা নে, চ। কিন্তু রামলাল তো বাড়িটা ঘুরেও দেখালো না। অদ্ভুত লোক একটা। তা ঠিক। লণ্ঠনটা সুজয় হাতে নিয়ে এগোতে লাগলো। বাংলোর নিচের তলাটা বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, আর বাংলোর দেওয়ালগুলো সেই পুরনো ইংরেজি আমলের ইতিহাসের সাক্ষী হিসেবে আজও রয়ে গিয়েছে। না জানি কত ঘটনা জানে এই দেওয়ালগুলো। ওরা দেওয়ালের গায়ে গিয়ে লণ্ঠন উঁচিয়ে দেখলো সেখানে একটা প্রকাণ্ড বড় ছবি রয়েছে। ছবির মধ্যে রয়েছে একজন লাল কোট পরা ইংরেজি সাহেব। ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা ফর্সা ও উঁচু লম্বা ছিলেন।
তবে তার চোখের দৃষ্টিটা কেমন একটা গম্ভীর ধরনের। সুজয় আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ছবিটার দিকে। এরপর পাশের দেওয়ালের একটা ছবি রয়েছে, তবে সেটাতে রয়েছে একটা বাচ্চার ছবি। এটা কার ছবি? আগেরটা না হয় সাহেবের ছিল। সম্ভবত এটা ওই সাহেবের বাচ্চারই ছবি। কি মিষ্টি না দেখতে বাচ্চাটাকে। হ্যাঁ, আর কি কিউট। এরপর আরো একটি ছবি দেখতে পেল। সেটাতে রয়েছে একটা মেম সাহেবের ছবি। কি সুন্দর দেখতে সেই মেম সাহেবকে। ছবিগুলো দেখার পর ওরা দেখল নিচের তলায় মোট 4টে ঘর। তার মধ্যে 2টো ঘরের বাইরে জং ধরা তালা ঝুলছে, আর একটা ঘরের ভিতরে ঢুকে ওরা বুঝলো এটা রান্নাঘর। সেখানে রান্না করার অনেক সরঞ্জাম থাকলেও দেখে বোঝাই যায় সেগুলো রোজ কাজে লাগে না। রান্নাঘরের মধ্যে টেবিলের উপর রাখা হয়েছে ওদের খাবার। এরপর ওরা রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে যে ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো সেটার দরজাটা খোলা আছে। দরজা খুলে ওরা দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে রয়েছে একটা বিশাল বড় পালঙ্ক। দেখেই বোঝা যাচ্ছে সেটা সাহেবী আমলের তৈরি। এছাড়া খাটের পাশে রয়েছে একটা টেবিল, আর তার উপর রয়েছে একটা ফুলদানি ও কিছু ইংরেজি বই। সুজয় গিয়ে লণ্ঠনটা রেখে আগে খাটের উপর বসে পড়ল, আর তারপর বলল, বাহ, বেশ আরাম তো। হ্যাঁ, তুই বসেই থাক। আরে বুঝছিস না আজকে সারাদিনে কত ধকল গিয়েছে বলতো। সে তো ঠিক। আচ্ছা, তুই বস, আমি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি। বাথরুম কোন দিকে তুই জানিস নাকি? হ্যাঁ, রান্নাঘরের পাশ দিয়ে যে দোতলায় যাওয়ার সিঁড়ি উঠে গেল তার পাশেই বাথরুম রয়েছে। যখন রান্নাঘরে ঢুকলাম তখনই খেয়াল করেছিলাম সেটা। আচ্ছা যা, তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি যাচ্ছি। তবে সাবধানে কিন্তু, দেখিস ভেতরে আবার ভূত টুত যেন না ধরে। এই কথা বলে সুজয় হেসে ওঠে। তুইও কি এবার এদের মতো কথা বলা শিখেছিস? স্নেহা ঘর ছেড়ে বেরিয়ে বাথরুমের দরজা খুলে ভিতরে ঢোকে। বাথরুমে ঢোকার সাথে সাথে ওর কেমন যেন একটা অস্বস্তি হয়। মনে হয় বাথরুমের মধ্যে কেউ একটা আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। স্নেহা গিয়ে জলের নলটা ছাড়ে, কিন্তু তার থেকে জল পড়ে না। স্নেহা বেশ অবাক হয়ে যায়। যা বাবা, এর আবার কি হলো? এরপর স্নেহা নলটা বন্ধ করে আবার ছাড়ে। এইবার দ্রুত গতিতে পাইপ ছাপিয়ে যেটা বার হয় সেটা জল নয়, সেটা রক্ত। তাই দেখে স্নেহা ভয় পেয়ে যায়, কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে দরজা খোলে। তারপর সুজয়ের ঘরে গিয়ে যেই সুজয়কে ডাকতে যায় স্নেহা, দেখে সুজয় যে ঘাটে শুয়েছিল সেটা এখন মেঝে থেকে অনেকটা উপরে হাওয়ায় ভাসছে। স্নেহা তাই দেখে ভয়তে চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠে বলল, সুজয়! ওর গলার আওয়াজ পেয়ে সুজয় বলল, এই চিৎকার করার কি আছে? এই তো আমি। এমন করছিস যেন ভূত দেখে ফেলেছিস। স্নেহা কাঁপা কাঁপা গলায় বলল, সুজয়, তুই অত উপরে কি করছিস? আর খাটটাও মাটি থেকে অত উপরে হাওয়ায় ভাসছে কি করে? কিরে পাগল ঠাগল হলি নাকি? কি সব বলছিস? কে ওপরে? খাট হাওয়ায় ভাসছে না কি? কি সব বলছিস? স্নেহা এবার চোখ খুলে দেখে খাট মেঝেতেই রয়েছে, তার উপর শুয়ে রয়েছে সুজয়। স্নেহা কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুতে। সেখানে গিয়ে দেখি জলের নল থেকে জলের পরিবর্তে রক্ত পড়ছে। আর তারপর তোকে ডাকতে এসে দেখি তোর খাটটা মাটি থেকে অনেকটা উপরে, মানে হাওয়ায় ভাসছে। এই কথা শুনে সুজয় হাসতে হাসতে বলল, আরে খাট তো মেঝেতেই আছে, তুই তাহলে ভুল দেখেছিস। আর জলের নল থেকে রক্ত পড়ছে, ওই চ গিয়ে দেখি। এরপর ওরা দুজন মিলে বাথরুমে গিয়ে দেখলো সেখানে জলে ভেসে যাচ্ছে বাথরুমের মেঝে। ওই রক্ত? বাবা, জলের সেরকম ব্যবহার না হওয়ায় আয়রন জমে জলের রং হালকা লাল হয়ে গিয়েছে। আর
তুই তাকে রক্ত বানিয়ে দিবি। এদিকে জলের নল বন্ধ করিসনি, পুরো বাথরুম জলে ভেসে যাচ্ছে। এরপর সুজয় গিয়ে জলের নল বন্ধ করে দিল। তারপর বাথরুম ছেড়ে বাইরে এসে সুজয় বলল, আরে বাবা, তুই এসব ভুল দেখেছিস। সবাই ভুতুরে বাংলো বলছিল, তাই ওইটাই তোর মনের মধ্যে গেঁথে গিয়েছে। না রে, আমি সত্যি দেখেছিলাম। আচ্ছা, তাহলে আমি খাট থেকে মেঝেতে নেমে তোর সঙ্গে এখানে আসলাম কি করে? আর আয়রন থাকা জলকে তুই রক্ত বানিয়ে দিলি। শোন, সারাদিনের অনেক ধকল গিয়েছে, তাই এসব ভুলভাল ভাবনা মাথায় আসছে। চল, খেয়ে নিবি কিছু, চল তো, চল। এরপর ওরা দুজন গিয়ে রান্নাঘরে ঢুকে খাবার টেবিলের সামনে গিয়ে দুটো চেয়ার টেনে নিয়ে বসল। সবে খাবারের থালাটা উল্টাতে যাবে, অমনি একটা দমকা হাওয়া এসে জানালাটা খুলে ভিতরে প্রবেশ করল। বাইরে প্রবল ঝড় শুরু হয়েছে। সেই হাওয়া জানালা দিয়ে ভিতরে আসতে শুরু করেছে। আবার দাপটে টেবিলের উপর রাখা লণ্ঠনটা নিচে মেঝেতে পড়ে নিভে গেল। সারা মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে পড়ল। সারা ঘরে এখন অন্ধকার হয়ে গেল। এমনিতেই আলো নেই, যেটুকু ছিল সেটাও শেষ হয়ে গেল। তবে হাওয়াটা ঘরে আসার সাথে সাথে একটা বাজে আষ্টে গন্ধ ওদের নাকে এসে ঠেকেছে। সে গন্ধের তীব্রতায় ওদের শ্বাস নেওয়া দায় হয়ে উঠেছে। দেখ, কিসের একটা বাজে গন্ধ আসছে না? হ্যাঁ, কেমন একটা বাজে বিচ্ছিরি একটা আষ্টে গন্ধ আসছে। ঠিক মতন শ্বাসও নিতে পারছি না। এরপর ওরা দুজনেই খানিকক্ষণ চুপ করে থাকলো। অন্ধকার ঘর, তার মধ্যে লণ্ঠনটাও ভেঙে গেল। ওদিকে ওদের দুজনের মোবাইলও সুইচ অফ করে রাখা। ওরা দুজনেই আসার আগে বলে রেখেছিল বাংলোর পৌঁছানোর পর কেউ আর মোবাইল ব্যবহার করবে না। যা, ঘরটা তো অন্ধকার হয়ে গেল, এবার খাবো কি করে? সুজয়ের কথার উত্তর দেওয়ার আগেই একটা কালো বিড়াল জানালা দিয়ে এসে লাফ দিয়ে টেবিলের উপর রাখা সব খাবারগুলো ফেলে দিয়ে পালিয়ে গেল। যাওয়ার আগে জানালায় দাঁড়িয়ে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে মিয়াও করে ডেকে চলে গেল। বাহ, খাবারটাও কপালে নিয়ে যাচ্ছি। সব কি যে হচ্ছে না। বুঝলি সুজয়, আমার মনে হয় এই বাড়িতে কোনো সমস্যা আছে। সুজয় কিচ্ছু বলল না, আর বলবেই বা কি করে। সুজয় রীতিমতো কাঁপতে শুরু করেছে, কারণ ও যা দেখছে তাতে ওর হৃদস্পন্দনটা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে। ও দেখল জানালার বাইরে দাঁড়িয়ে ওর দিকে সেই রক্তশূন্য ভাবলেশহীন ফ্যাকাশে মুখে তাকিয়ে কালকের সেই মহিলা। সুজয় সেই ঠান্ডা ওয়েদারের মাঝেও ঘামতে শুরু করেছে। সুজয় মনে মনে বলল, না, স্নেহার থেকে আর লুকিয়ে লাভ নেই, কথাটা ওকে বলেই দিই। সুজয় স্নেহাকে বলল, স্নেহা, দেখ তো জানলার বাইরে কাউকে দেখতে পাচ্ছিস কিনা? স্নেহা জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর বলল, কই, কাউকেই তো দেখছি না। কে ওখানে? তোকে তোকে একটা ঘটনা বলা হয়নি স্নেহা। আমি না কাল সন্ধ্যা থেকে একজন মহিলার রক্তশূন্য ভাবলেশহীন ফ্যাকাশে মুখ দেখতে পাচ্ছি, জানিস? মানে কাল গঙ্গার ঘাটে অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণও ওটাই ছিল। তখন ওখানে আমি ওই মহিলাটাকে দেখে ভয় পেয়ে যাই, কিন্তু তুই চিন্তা করবি ভেবে সে কথা আর তোকে জানাইনি। তারপর রাতে বাড়ি ফেরার সময় ভর্তি বাসের মধ্যে জানলার বাইরেও সেই মুখটা দেখি। আর এখন ওখানে কি ভয়াবহ সেই মুখ। না আছে কোনো রাগ, না আছে কোনো খুশি, না আছে ভয়। সেই মুখের ওপর যেন কোনো অভিব্যক্তিই নেই। এখন দেখলাম বাইরের ঘন অন্ধকারের মাঝে ফ্যাকাশে সেই মুখ উজ্জ্বল আর ভয়াবহভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু তুই যেই তাকালি, তারপর
তারপর আমিও আর তাকে দেখতে পাচ্ছি না। সব শুনে স্নেহা বলল, কিছু একটা গন্ডগোল আছে। তুই আমার কথা বিশ্বাস না করলেও আমিও ওগুলো দেখেছি। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সবকিছু বলার আগেই একটা দমকা ঝোড়ো হাওয়া কোথা থেকে ঘরের মধ্যে এসে তাণ্ডব শুরু করলো। ব্যাগের উপর রাখা বাসনপত্রগুলো নিজে থেকেই মেঝের উপর পড়তে লাগলো, কৌটোগুলো নিচে পড়তে লাগলো, জানালার পাল্লাগুলো দরাম দরাম করে বাড়ি খেতে লাগলো। এর মধ্যেই জানালার পাশ থেকে বিড়ালটার মিয়াও মিয়াও ডাক ভেসে এলো। এই ভয়াবহ ঘটনা দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেল। তারপর কোনো মতে চেয়ার থেকে নেমে ওরা দরজা দিয়ে বারান্দায় চলে এলো। কিন্তু তখনও ঘরের মধ্যে সেই হাওয়াটা তাণ্ডব চালাচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে। বাইরে ঝড় হচ্ছে মানলাম, কিন্তু ঘরের মতো তো ঝড় নয়, একেবারে তাণ্ডব চলছে। বাসনপত্রগুলো কিভাবে পড়ছে যেন মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে মেঝের উপর ফেলছে। সত্যিই তাই। এরপর খানিক পরে ঘরের ভেতর হয়ে চলা ঝড়ের তাণ্ডবটা আচমকাই থেমে গেল। ঠিক সেই মুহূর্তে দোতলার ব্যালকনির উপর থেকে কার পায়ের শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন বুট জুতো পরে হেঁটে চলেছে। ওরা দুজনেই বেশ অবাক হলো, কারণ সবরই ও রামলাল বলেছিল যে এখানে কেউ থাকে না। তাহলে এটা কার পায়ের শব্দ? আচ্ছা আচ্ছা, শোন না, চল উপরে চল, গিয়ে বরঞ্চ দেখি কে আছে দোতলায়। আমার খুব ভয় করছে। আরে বাবা, এখানে দাঁড়িয়ে থাকলেও তো আর ভয় কমবে না। চল দোতলায় চল। সুজয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো। স্নেহা যেই একটা সিঁড়িতে পা দিয়েছে অমনি ওর চুল ধরে কে যেন টানলো। সাথে সাথে স্নেহা মেঝেতে পড়ে গেল। স্নেহা একটা অস্ফুট আর্তনাদ করে বলল, কি হলো রে? তুই ঠিক আছিস তো? সুজয় দেখলো স্নেহা মেঝেতে পড়ে গিয়েছে। তারপর ওর কাছে গিয়ে ওকে তুলে নিয়ে বলল, কি রে স্নেহা, পড়ে গেলে কি করে? ঠিক আছিস তো তুই? স্নেহা কাঁপা কাঁপা গলায় বলল, পিছন থেকে কে যেন আমার চুল ধরে টানলো, তাই পড়ে গেলাম। সুজয় ভয় পেয়ে বলল, চুল ধরে টানলো? কিন্তু কিন্তু কে? এখানে তো কেউ নেই। আমার ভয় করছে সুজয়, আমায় একা ফেলে আগে আগে যাস না, একসাথে চল। আচ্ছা, শোন, চল এবার চল। এরপর সুজয় আর স্নেহা দুজনেই সিঁড়ি দিয়ে দোতলায় আসলো। দোতলায় উঠেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা একটা বিশাল বড় ব্যালকনি। ওরা দুজনেই ওখানে গিয়ে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। দোতলায় ওদের চোখে পড়লো দুটো ঘর রয়েছে, আর দুটোতেই তালা বন্ধ। সুজয় একটা দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, এদিকে স্নেহা ব্যালকনি থেকে বাইরে তাকিয়েছিল। হঠাৎ ওই ঘন অন্ধকারের মাঝে কি একটা চোখে পড়তেই স্নেহা সুজয়কে ডেকে বলল, এই সুজয়, এদিকে আয়, দেখ তো ওটা সবরই মনে হচ্ছে না? সুজয় এই কথা শুনে চমকে ওঠে। তারপর স্নেহার কাছে এসে বলল, হ্যাঁ, কই সবরই? এরপর সুজয় সামনে নিচে তাকিয়ে দেখে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে। তার মধ্যে ভিজতে ভিজতে কোমরে একটা কলসি নিয়ে সবরই এদিকে আসছে। সম্ভবত পিছনের পুকুর থেকে জল নিতে আসছে। হ্যাঁ, ওটা তো সবরই। কিন্তু আমরা এই বাংলোতে আছি, আমাদের সাথে তো একবারও এসে দেখা করলো না, অথচ পুকুরে জল আনতে যাচ্ছে, তাও আবার এই ঝড় বৃষ্টির রাতে একা একা। বেশ অদ্ভুত মেয়ে তো। সুজয় এইবার ডাকলো, সবরই। নিচে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু একটা দমকা হাওয়া এসে সুজয়ের কান ঠান্ডা করে দিয়ে গেল। হয় সবরই শুনতে পাচ্ছে না, না হয় উত্তর দিচ্ছে না। চল তো গিয়ে দেখি ব্যাপারটা। এরপর ওরা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বাইরে বৃষ্টি হয়ে মাটির উপর খানিক জল জমে কাদা হয়ে আছে। সেগুলোকে পাশ কাটিয়ে ওরা বাংলোর পাশ থেকে আগাছা ভরা পথ দিয়ে পুকুরের সামনে যেতেই ওরা দেখল সবরই কলসি হাতে নিয়ে জল ভরছে।
সুজয় ডাকল, সবরি, সবরি। ডাক শুনে সবরি ঘাড় ঘুরিয়ে তাকালো ঠিকই, তবে সেটা ওদের দিকে নয়। সবরি যেদিকে তাকায় ওদিকে ওরা তাকাতেই দেখল একজন লম্বা ফর্সা সাহেব এক শয়তানি হাসি হাসতে হাসতে সবরির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেই সাহেবকে দেখে সবরি বেশ ভয় পেয়ে যায়। এ কি সাহেব, আপনি? সাহেব ভাঙা ভাঙা বাংলায় বলে, আমি তোমাকে চাই আজ রাতের জন্য। ওরা দেখল সবরির মুখের ভাব নিমেষের মধ্যে পরিবর্তন হয়ে গেল। ও ভয় পেয়ে গিয়েছে, তাও নিজেকে সামলে নিয়ে সবরি বলল, না না, কি বলছেন কি? আমি কেন? হ্যাঁ, আমি তো কিছুই করিনি। সাহেব একটা নিষ্ঠুর হাসি হেসে বলল, তোমাকে দেখতে খুবই সুন্দর, তুমি হবে আজ রাতের আমার শিকার। এই কথা বলে সাহেব হাসতে হাসতে ধীরে ধীরে সবরির দিকে এগিয়ে যায়। সবরি ভয়তে পিছোতে দেখল পিছনোর আর কোনো জায়গা নেই, ও একেবারে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। সাহেব ধীরে ধীরে এগিয়ে গিয়ে সবরির একটা হাত ধরল, আর এক হাত দিয়ে সবরির হাতে থাকা কলসিটা ফেলে দিল। কলসিটা একটা আওয়াজ করে ভেঙে গেল। সবরি কাকুতি মিনতি করতে করতে তাকে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছে, কিন্তু সবরির একটি কথাও সাহেবের কান অবধি পৌঁছয় না। সাহেব তার লোলুপ দৃষ্টি দিয়ে সবরির দিকে ক্ষুধার্ত বাঘের মতো দেখতে থাকে। সবরি হাজার চেষ্টা করেও সাহেবের গায়ের জোরের সাথে পেরে ওঠে না। সেই অন্ধকারের মধ্যে সাহেব সবরির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাংলোর সামনে। ওদের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা ওরা পাথরের মূর্তির মতো দেখে যায়। কোনো কথা যে বলবে তার কোনো উপায় নেই, ওদের মুখ দিয়ে কোনো আওয়াজ বার হয় না। সুজয় আর স্নেহা সবরির পেছন পেছন যেতে থাকে। ওরা দেখলো ওই জলাপথ দিয়ে সাহেব সবরিকে নিয়ে বাংলোর মধ্যে প্রবেশ করলো। ওরা যখন বাড়িটার সামনে গিয়ে দাঁড়ান তখন বাড়িটার দিকে তাকিয়ে দেখে বাংলোটাকে এখন আর স্বাভাবিক লাগে না। ঘন অন্ধকারের মধ্যে নিঝুম নিস্তব্ধ বাড়িটার সামনের ব্যালকনিটা দেখে মনে হচ্ছে যেন এই বাংলোটা হা করে মানুষজনকে গিলতে চায়। একটা লাইট পর্যন্ত নেই ওই গ্রামে, যদিও ওই গ্রামে এখনো ইলেকট্রিকের লাইন এসে পৌঁছয়নি। ওরা আর দেরি করে না, দরজা খুলে বাংলোর ভিতরে প্রবেশ করে। বাংলোর ভিতরে ঢোকা মাত্র ওরা দেখলো সেই সাহেব সবরিকে নিয়ে টানতে টানতে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। তাই দেখে ওরাও দোতলায় উঠতে লাগলো। দোতলায় উঠে দেখলো সাহেব সবরিকে নিয়ে দোতলার একটি ঘরে চলে গেল, যেটাতে তখন সুজয় যেতে চাইছিল। কিন্তু তখন তো দরজাটার গায়ে একটা জং ধরা তালা ঝুলছিল, কিন্তু এখন আর সেই তালাটা নেই। এটা দেখে সুজয় অবাক হলেও সেটা নিয়ে ভাবার সময় পেল না। এদিকে সাহেব সবরিকে নিয়ে ওই ঘরে ঢুকে সাথে সাথে দরজা বন্ধ করে দিল। ঘরের ভিতর থেকে সবরির গলার আওয়াজ বারবার ভেসে আসতে লাগলো। সবরি বারবার করে বলতে লাগলো, না না সাহেব, সাহেব আমায় ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? হ্যাঁ বলুন আপনি। সাহেব, সাহেব আমায় ছেড়ে দিন আপনি। সাহেব ধমক দিয়ে বলল, শাট আপ, শাট আপ। ধমকে সবরি চুপ করল না। সে একভাবে বলে গেল, না সাহেব, বলছি তো, আমায় আপনি ছেড়ে দিন সাহেব, আমায় ছেড়ে দিন। সাহেব এইবার রেগে গিয়ে সবরির উপর প্রহার করতে লাগলো। তার কারণ বন্ধ দরজার ওপাশ থেকে সবরির আর্তনাদ ও কষ্টের চিৎকার ভেসে এলো। আর তার পাশাপাশি সাহেবের নারকীয় হাসির শব্দ ভেসে এলো। দরজার ওপাশে যে কি ঘটছে সেটা বুঝতে সুজয় ও স্নেহার একটু অসুবিধা হলো না। এদিকে বাইরে ঝোড়ো হাওয়ার পরিমাণটা বেড়েছে। ওরা দেখলো কে যেন বাংলোর মধ্যে প্রবেশ করলো। তারপর দোতলায় আসতেই সুজয় দেখলো সেই মহিলা যাকে ও কাল থেকে দেখছে, কিন্তু সেই মহিলার মুখটা এখন স্বাভাবিক দেখাচ্ছে, আর তার নিজের মুখে একটা ভয়ের ছায়া ফুটে রয়েছে। সে দোতলায় এসে সবরির নাম ধরে ডাকতে ডাকতে ওই দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে লাগলো।
সবরি, ও সবরি, সবরি মা রে, সবরি। ঘরের ভেতর থেকে সবরি কাঁদতে কাঁদতে বলল, মা, মা, ও মা, এই তো আমি, এই তো। এদিকে ওরা বুঝতে পারলো এই মহিলা সবরির মা। সবরির মা বারবার করে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজার ওপাশে থাকা সেই সাহেবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি তার নারকীয় ক্ষুধা মেটানোয় ব্যস্ত। তারপর একটা সময় পর সাহেব তার লালসা মেটানো হয়ে গেলে হাসতে হাসতে এসে দরজা খুললেন, আর সাথে সাথেই সবরির মা ভিতরে গিয়ে সবরির ক্লান্ত নিপীড়িত শরীরটা নিজের কোলের উপর রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমরা দেখলাম সবরির শরীরটাকে ভক্ষণ করা হয়ে গেছে জানোয়ারটার। সবরির মা কাঁদো কাঁদো গলায় বলল, সাহেব, আপনি আমার মেয়ের সর্বনাশ করে খুব ভুল করলেন। আপনার কি ক্ষতি করেছিল আমার মেয়েটা? সাহেব হাসতে হাসতে বলল, ও খুবই সুন্দরী। এই কথা শুনে সবরির মা সাহেবকে গালিগালাজ করতে থাকে। সবরির মায়ের ওই ব্যবহার থেকে আচমকা সাহেব পাশে থাকা ফুলদানিটা তুলে একটা বাড়ি বসিয়ে দিলেন ওই মহিলার মাথায়। সাথে সাথে ওই মহিলা এক বিকট আর্তনাদ করে উঠল। তারপর সাহেব আরও একটা বাড়ি দিতেই সবরির মা এলিয়ে পড়ল মেঝেতে। মাথা ফেটে রক্ত গড়িয়ে ভেসে গেল সেই মেঝে। ক্ষণিকের জন্য ছটফট করতে করতে মরে গেল সবরির মা। আর তাই দেখে সাহেব হাসতে হাসতে ফুলদানিটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। এদিকে সবরি এই ঘটনা দেখে এতটাই অবাক হয়ে গিয়েছে যে কিছুক্ষণের জন্য সে পুরো চুপ। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা জলের ধারা। এবার সে তার মায়ের শরীরের উপর ঝুঁকে পড়ে মায়ের শরীরটা নাড়াতে লাগলো আর বলে চলল, ও মা, মা, ও মা, চোখ খোলো না মা, ও মা, ও মা, সবার মতো তুমিও কি আমায় ছেড়ে চলে যাবে মা? তুমি না বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে। ও মা, মা, মায়েরা বুঝি এভাবেই তার মেয়েকে ফেলে রেখে চলে যায়? ও মা, ও মা, ওঠো না, ওঠো না মা। কিন্তু সবরি জানে ওর মা আর উঠবে না। ওর মায়ের শরীরের উপর ঝুঁকে পড়ে কাঁদতে লাগে। সেই দৃশ্য দেখে সুজয় ও স্নেহার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। আর এদিকে সাহেব এতক্ষণ চরম আনন্দে শয়তানি হাসি হাসছিল। সাহেব বলল, তোর মাকে তো মেরেছি, এইবার তোকেও মারব। এই কথা শুনে সবরই ঘৃণ্য দৃষ্টিতে সাহেবের দিকে তাকায়। তার সাহেব পাশের টেবিলের উপর রাখা চাবুক নিয়ে সবরীকে মারতে লাগে। অথচ অবাক করা ব্যাপার হলো সবরীর মুখ থেকে টু শব্দটি বেরোলো না। মায়ের মৃত্যুর শোকে সে পাথরে পরিণত হয়েছে। ওর সারা শরীরে ফুটে উঠতে লাগলো চাবুকের আঘাতের দাগ, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনতা জলের স্রোত, কিন্তু মুখে কোনো শব্দ বার হচ্ছে না। তাই দেখে সাহেব রাগী কণ্ঠে বলল, এভাবে হবে না, তোকে জলে ডুবিয়ে মারব। এই কথা বলে সাহেব এক বিকট হাসি হেসে উঠল। তারপর সেই সাহেব সবরীকে টানতে টানতে নিচে নিয়ে গেল। সুজয় আর স্নেহা চলতে লাগলো ওদের সাথে। কোনো একটা বিষণ্ণ ঘোরের মধ্যে পড়ে গিয়েছে ওরা। এরপর নিচে গিয়ে দেখলো সাহেব দরজা খুলে বাইরে বার হচ্ছে। সাহেব সবরীর চুল ধরে টানতে টানতে পুকুরের সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। এদিকে ওরাও এসে সাহেবের পেছনে দাঁড়ালো। সাহেব এক শয়তানি হাসি হাসতে হাসতে সবরীর ক্লান্ত অবসন্ন শরীরটাকে পুকুরের জলের মধ্যে ফেলে দিল। সবরী জলে পড়ে নাকানি চোবানি খেতে লাগলো। এইখানেই ঘটে যায় এক অদ্ভুত ভয়াবহ ঘটনা। সুজয়ের মনে হয় সবরী যেন ওকে ডাকছে, ওকে বাঁচানোর জন্য প্রার্থনা করছে। সুজয়, সুজয়, আমাকে বাঁচাও সুজয়, সুজয়। সুজয় কি করবে সেটা না ভেবেই ছুটে গিয়ে পুকুরের জলে লাফ দেয় সবরীকে বাঁচানোর জন্য। তারপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সুজয় লাফ দিয়েছে দেখে স্নেহাও এক পা করে পুকুরের জলের দিকে এগিয়ে যায়। পুকুরের একদম শেষ প্রান্তে চলে এসে যখন পুকুরের জলে লাফিয়ে পড়তে যাবে স্নেহা, তখনই কে যেন তাকে ঝাঁকিয়ে পেছন থেকে টেনে আনে।
স্নেহা পিছনে তাকিয়ে দেখে রামলাল। আপনি দেখুন না, সবরই ওই পুকুরের জলে ডুবে যাচ্ছে, ওকে বাঁচাতে হবে। আর ওই সাহেব। ওর কথার মাঝেই রামলাল বলল, দিদিমণি শান্ত হন, এখানে কেউ নেই, ভালো করে তাকিয়ে দেখুন আশেপাশে। স্নেহা এবার পাশে তাকিয়ে দেখল, সত্যি তো, কোথায় সেই সাহেব? তারপর পুকুরের জলে তাকিয়ে দেখল কোথায় সবরী। সেখানে ভেসে রয়েছে ওটা তো সুজয়ের দেহ। স্নেহা ডাকলো, সুজয়, হে সুজয়। দিদিমণি দাদাবাবু আর নেই, আপনি আগে আমার সাথে চলুন, না হলে আপনিও আর বাঁচতে পারবেন না। কিন্তু সুজয়, দাদাবাবু আর নেই। কিভাবে হলো? কিছুই তো। আপনি আগে চলুন, আমি সব আপনাকে বুঝিয়ে বলছি। এরপর রামলাল স্নেহাকে নিয়ে জলাপথ দিয়ে নিজের বাড়ি পৌঁছল। বাড়ির ভেতরে ঢুকে স্নেহাকে বসতে দিল। স্নেহার চোখ থেকে তখনও জল গড়িয়ে পড়ছে। কি ঘটেছে আপনাদের সাথে তা আমি সব জানি। আসলে আপনারা যে ঘটনাটা দেখলেন ওটা আজ থেকে বহু বছর আগে এই বাংলোতে ঘটে গিয়েছে। ইংরেজি আমলে এক সাহেব এই গ্রামে এসে এই বাংলোটি বানান। সেই সাহেবের নাম ছিল লর্ড হেনরি, তাই এই বাংলোকে লোকে হেনরি সাহেবের বাংলো বলতো। এখানে তিনি একাই এসেছিলেন সরকারের হয়ে সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করার জন্য। কিন্তু স্নেহা কাঁদো কাঁদো মুখে বলল, কিন্তু কি? কিন্তু গ্রামের এই গরিব মানুষগুলো যখন কর দিতে পারতো না, তখন তিনি সেই বাড়ির মেয়েগুলোকে তুলে নিয়ে নিজের দৈহিক লালসা মেটাতেন। গ্রামের মানুষ সাহেবের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু কিছু বলতে পারতো না। কিছু বলতে গেলেই সাহেব তাকে প্রাণে মেরে দিতেন, তাই আর সাহস করে কেউ কিছু বলতে যেত না। একদিন এইরকমই একটা ঘটনা সবরীর সাথে ঘটে, আর সেই ঘটনা ওর মা জানতে পেরে ওকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালো। সেদিন রাতে সবরী ও তার মাকে পুকুরের জলে ফেলে দিয়েছিল সাহেব। পরদিন সকালে ওদের দুজনেরই দেহ পুকুরের জলে পাওয়া যায়। সবাই জানতো কে করেছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করেনি। পুকুরে ওদের দেহ পাওয়ার পর সেই সাহেবের কি হলো? সাহেব এই ঘটনার কিছুদিন পর হার্ট অ্যাটাকে মারা গেলেন। তার দেহ দেখে মনে হয়েছিল মৃত্যুর আগে তিনি এক ভয়াবহ কিছু দেখে ভয় পেয়েছিলেন। সব বুঝলাম যে সবরীর সাথে অন্যায় হয়েছে, কিন্তু সুজয়কে মারলো কেন? শুধু সুজয় নয়, আপনিও আর একটু হলে মারা যেতেন। জানেন দিদিমণি, কিছু প্রশ্নের কখনো উত্তর হয় না। সুজয় বলে না, এর আগে যারা এই বাড়িতে রাত কাটিয়েছে তারা সবাই মারা গিয়েছে। আপনিও মারা যেতেন আমি শেষ মুহূর্তে আপনাকে যদি বাঁচাতে না আসতাম। কিন্তু কিভাবে ঘটলো এসব? মায়া বোঝেন? এ হচ্ছে মায়া। শরীর চাইলো বলেই আপনারা তার সাথে অতীতে ঘটে যাওয়া সব দুঃখের কথা জানতে পারলেন। আচ্ছা, এত কথা আপনি জানলেন কি করে? আর আমরা যে আসবো সেটাই বা আপনাকে কে বললো? আমি ছোটবেলায় ওই সাহেবের দেখাশোনার দায়িত্বে ছিলাম। সেদিনের সব ঘটনার সাক্ষী আমি, কিন্তু কখনো সে কথা কাউকে বলতে পারিনি। তারপর থেকে প্রতি বছর আজকের দিনে এই ঘটনা ঘটে, তাই আপনারা যে আসবেন সে কথা আমি জানতাম। আজকের দিনেই সবরী আর সবরীর মা মারা গিয়েছিল সেটা জানানোর জন্যই হোক, বা প্রতিশোধের স্পৃহা থেকে নতুন শিকারের উদ্দেশ্যেই হোক, আজকের দিনে এই ঘটনা ঘটে চলেছে। আমি কাউকে বাঁচাতে পারি না,
তবে আজ কি মনে হতেই আপনাদের প্রাণ বাঁচাবো ভাবলাম, তো আমি অনেক দেরি করে ফেলেছি। দাদাবাবুকে বাঁচাতে পারলাম না ঠিকই, তবে আপনাকে তো বাঁচাতে পারলাম, অন্তত একটা প্রাণ তো বাঁচাতে পারলাম। স্নেহা কাঁদো কাঁদো গলায় বলল, কেন যে আমরা এই জায়গায় এলাম? যদি না আসতাম তাহলে হয়তো সুজয়কে হারাতাম না। রামলাল আর কিছুই বলল না। দুজনেই খানিকক্ষণ চুপচাপ। তারপর স্নেহা ভাবল নিয়তি হয়তো এটাই লিখেছিল। এরপর সেই রাতটা রামলালের বাড়ি কাটিয়ে পরের দিন স্নেহা ফিরে গিয়েছিল নিজের শহরে।